আমি দর্শকদেরকে 46 নম্বর অনুচ্ছেদ পড়ে শোনাচ্ছি। 46-এ কি বলা আছে? বলছে যে নটউইথস্ট্যান্ডিং এনিথিং, আমি একটু পরে ব্যাখ্যা করে বলছি, ইন দ্য ফরগোয়িং প্রভিশনস অফ দিস পার্ট পার্লামেন্ট মে বাই ল। এখন কোন পার্লামেন্ট আছে ভাই? আসিফ নজরুলের পার্লামেন্ট, জাহাঙ্গীর আলম চৌধুরীর পার্লামেন্ট, ডক্টর ইউনূসের পার্লামেন্ট? বলছে পার্লামেন্ট মে বাই ল মেক প্রভিশন ফর ইনডেমনিফাইং এনি পারসন ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক। তো এই জুলাই যোদ্ধারা রিপাবলিকের কোন সার্ভিসে আছে? তাহলে সার্ভিস অফ দ্য রিপাবলিক, প্রজাতন্ত্রের কর্মচারী, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য আমলা বা যারা রাষ্ট্রের প্রয়োজনে ভূমিকা রেখেছেন, ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক। তারপরে বলছে যে অর ইন এনি আদার পারসন, অন্য যে কোনো ব্যক্তিকে পারবে যদি সেই ব্যক্তিরা এক ইন রেসপেক্ট অফ এনি অ্যাক্ট ডান বাই হিম ইন কানেকশন উইথ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল, জাতীয় মুক্তি সংগ্রামের সাথে সংশ্লিষ্ট কোনো কাজে যদি জড়িত থাকে। তাহলে কোথায় জাতীয় মুক্তি সংগ্রাম আর কোথায় হচ্ছে লাল বিপ্লব, কোথায় হচ্ছে আপনার এই ষড়যন্ত্র প্রসূত লাল বিপ্লব, যারা আগে থেকেই ধারণা করে নিয়েছিল যে যদি কিছু না হয় তাহলে কি করব, সশস্ত্র তারা নাকি বিপ্লব করবে বাংলাদেশের বিপক্ষে। এবং বাই নাও ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার কিভাবে বাংলাদেশকে তারা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বলছে যে ইন দ্য মেনটেনেন্স অর রেস্টোরেশন অফ অর্ডার ইন এরিয়া অফ বাংলাদেশ, যে কোনো বাংলাদেশের যে কোনো ওই মুক্তিযুদ্ধের সময়। তাহলে 46 নম্বর অনুচ্ছেদটা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কালীন আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারি কাজে নিযুক্ত কোনো ব্যক্তিকে দায় মুক্তি দেওয়ার আইন। এই আইন, এই ধারা, এই অনুচ্ছেদকে ব্যবহার করে বর্তমানে কোনো আইন প্রয়োগ করা যাবে না। এই দায় মুক্তির বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে দায় মুক্তি শব্দটা যেহেতু তারা উচ্চারণ করেছেন এবং কথিত জুলাই যোদ্ধাদের ব্যাপারে তারা প্রয়োগ করবেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে দায়ের প্রশ্ন আছে। সো দিস ইজ এ ট্যাসিট রেকগনিশন, যে তারা স্বীকার করে নিচ্ছেন যে এখানে তাদের দায় আছে এবং ভবিষ্যতে এই যে নিজেদের পাতা ফাঁদে তারা পা দিলেন, এইটা হলো প্রথম কথা আমার। এতদিন তো বলছিলেন যে তারা বিপ্লব করছে, কিন্তু দায় মুক্তির প্রশ্ন আসে কোথায় যখন আপনি একটা অপরাধ করেছেন? সুতরাং তারা ভাবছে যে আরে আমাদের তো সময় শেষ হয়ে গেল ফেব্রুয়ারির পরেই, সুতরাং যারা এই আন্দোলনের ক্রীড়ানক তাদের প্রেশার আছে, এই প্রেশার থেকে তারা আনুষ্ঠানিকভাবে অর্ডিন্যান্সের মাধ্যমে এই দায় মুক্তি অধ্যাদেশ জারি করতে চায়। তো আপনি খেয়াল করেছেন কিনা, এতদিন তারা বলতো 5 আগস্ট পর্যন্ত, এবারে মেয়াদটা 8 তারিখ পর্যন্ত করেছে। তার মানে বিভিন্ন বর্ণনায় 5 তারিখ বিকেলে, 6 তারিখ, 7 তারিখ যে গণহত্যা হয়েছে, এতদিন তারা জুৎসইভাবে এটার কাউন্টার দিতে পারছিল না। অর্থাৎ জুলাই 15 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার চেয়ে আপনার OHCHR এর রিপোর্টে বেশি হয়েছে আপনার 6, 7, 8 মানে পোস্ট 5 আগস্ট সিনারিওতে। এতদিন ধরে তারা এটার জুৎসই জবাব দিতে পারছিল না, সুতরাং তারা ভয়ে আছে, আতঙ্কতে আছে। এই আতঙ্ক থেকে তারা এক্সটেনশন করেছে 8 তারিখ পর্যন্ত। এবং আরেকটা ব্যাপার আপনি যথাযথভাবেই বলেছেন যে গত অক্টোবরে, মানে 24 অক্টোবরে প্রথমে একটা প্রেস রিলিজ দিয়েছিল এই জাহাঙ্গীর আলম, কি নাম, স্বরাষ্ট্র চৌধুরী, এই চৌধুরী সাহেব একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছিলেন, সরকারি নোটিফিকেশন, তার কোনো আইনগত ভিত্তি নেই, মেয়ারলি টু ইনফর্ম দ্য পিপল। এইটা আবার এই জুলাই যোদ্ধারা টের পেয়ে গেছে যে আরে এই নোটিফিকেশনের তো কোনো দাম নাই এবং যে কোনো সময় যে কোনো সরকার এসে বেঁকে বসতে পারে। সুতরাং তারা চাচ্ছে যে যাবার আগে এই একটা বাদ তারা দিয়ে দিতে চাইছেন যে কেউ যেন তাদের এই ভূমিকা নিয়ে কখনো প্রশ্ন তুলতে না পারে। বলাই বাহুল্য, আমি আপনাকে একটু পরে
যুক্তি দিয়ে দেখাবো যে এই ধরনের দায় মুক্তির যে বাদ, সেই বাদটি সাংবিধানিক মানদণ্ডে এবং মানবাধিকার মানদণ্ডে গ্রহণযোগ্য নয় এবং সেটি বালুর বাঁধের মতোই ভেঙে চুরে চলে যাবে, উড়ে যাবে। এবং এই যে যে অর্ডিন্যান্স ব্যাপারটা, এই অর্ডিন্যান্স প্রীতিটা তাদের মধ্যে লক্ষণীয়। ওয়্যারঅ্যাজ আইনের যে সকল বানানোর যে সকল সাংবিধানিক মানদণ্ড আছে, মানবাধিকার মানদণ্ড আছে, গত 1.5 বছরে তার কোনোটাই কখনোই আপনার প্রয়োগ করা হচ্ছে না এবং মানা হচ্ছে না। এবং খুবই সম্ভব যে আগামী সংসদে, যদিও আমার এখানে আসা নাই, কিন্তু এ ধরনের আইন যদি প্রকৃত অর্থে একটা সংসদ গঠিত হতে পারে, তাহলে এ ধরনের আইন টিকবার কথা নয়। ফজলুল বারী, বাংলাদেশের 54 বছরের আইনি ঐতিহ্যকে আমরা দুটি ধারায় ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের সাংবিধানিক ঐতিহ্যের ধারা, আমাদের 72 সালের সংবিধান, আমাদের প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, 73 সালের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইন, এমনকি আপনি যদি 2009-তেও আসেন তাহলে দেখবেন অনেক মানবাধিকার প্রসূত ইশারা জাগানিয়া আন্তর্জাতিক মানের আইন পাশ করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি আর একটা সমান্তরাল ধারা প্রবাহমান, সেটি হচ্ছে দায় মুক্তির ধারা। এই দায় মুক্তির ধারা, এই যে যে ইনডেমনিটি বা আর একটা শব্দ আছে ইমপিউনিটি বা ইমিউনিটি, এই ধারাটা হচ্ছে একটা অসুস্থ ধারা এবং এটি আমাদের আইনি ঐতিহ্যের যে যে কপাল, সেই কপালে কলঙ্কের তিলকের মতন। এবং নিঃসন্দেহে আপনি জানেন যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, তারই একটা এক্সটেন্ডেড ধারাবাহিকতা হচ্ছে এই সোকল্ড আপনার আইন উপদেষ্টার এই দায় মুক্তির প্রণীতব্য আইন। সেজন্য আমার নিজে থেকেও আজকের এই বিষয়ে খুবই আগ্রহ এবং একটা ভয়ঙ্কর অসুস্থ কৃষ্ণ গহ্বরে বাংলাদেশের আগামী সাংবিধানিক পদযাত্রা এবং মানবাধিকার পদযাত্রা পতিত হতে যাচ্ছে। সেই জন্য আপনাকে ধন্যবাদ যে এই বিষয়ে আপনি আজকে আলাপটা তুলছেন। আমি থামছি, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আইনমন্ত্রী এটা বলতে গিয়ে বলেছেন মুক্তিযোদ্ধাদেরও নাকি এই ধরনের একটা দায় মুক্তি দেওয়া হয়েছে। উনি সাথে সাথে বলার চেষ্টা করলেন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে অপরাধ করেছিলেন। উনার একটা টোন এটা। আজকে আবার বলেছেন উনি যাওয়ার আগে বলে যাবেন কোন কোন বিচারক সন্ত্রাসীদের জামিন দিয়েছেন। খুব মানে আপনার সূচনাতেই তাদের একটা অস্থিরতা, তাদের একটা ভীতি সঞ্চার তাদের মধ্যে আভাস আছে। সেগুলোই কি আজকে তারা একটা ফ্রেমে নিয়ে আসছে? একদম একদম। প্রথমত একটা কথা বলি আমার যারা আজকে আমার বক্তব্য শুনছেন তাদেরকে, সেটা হচ্ছে যে এই সরকার যে সকল জিনিস করছে তারা যদি প্রথমেই বলে নিত ভাই যে যেহেতু আমাদের আইন মানবার কোনো বালাই নেই, যেহেতু সংবিধান মানবার কোনো বালাই নেই, অতএব আমরা সবকিছুই করতে পারি, আমরা যা তা খুশি অর্ডিন্যান্স জারি করতে পারি, যাকে তাকে খুশি পদত্যাগ করাতে পারি, বিচারকদের কাজে হস্তক্ষেপ করতে পারি, ঠিক আছে না? কিন্তু মুশকিলটা হচ্ছে কি, দুটো মুশকিল আমার জন্য একজন আইনের একাডেমিক হিসেবে। I am allergic to this proposition on two grounds. একটা হচ্ছে সাম্প্রতিক স্ট্যাটাসে আইন উপদেষ্টা সংবিধানের দোহাই দিয়েছেন। তিনি বলছেন যে সংবিধানের 46 নম্বর অনুচ্ছেদে নাকি দায় মুক্তি দেবার অধিকার সরকারের আছে। আমি একটু পরে আপনাকে দেখাবো যে কিভাবে এটি একটি চরম মিথ্যা কথা এবং কিভাবে সংবিধানকে তারা যা তা ভাবে নিজের খেয়াল খুশি মতন মানুষজন তাদের অজ্ঞতার সুযোগ নিয়ে কিভাবে পুরো জাতিকে তারা ভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলেছেন। আমার আরেকটা রিজার্ভেশন হচ্ছে, তিনি যদি গদ বাঁধা কোনো রাজনীতিক হতেন এবং মন্ত্রী হতেন তাহলে আমার তেমন কোনো কথা ছিল না,
কিন্তু তার একটা পরিচয় তিনি দেন যে তিনি একজন আইনের অধ্যাপক এবং আমাদের দেশের সবচেয়ে বড় ল স্কুল ঢাকা ইউনিভার্সিটির যে ল ফ্যাকাল্টি তার শিক্ষক, যে ফ্যাকাল্টিতে পড়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, এবং তার এই মানে বিভাগেই বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি ছিল সেটি তার ছাত্ররাই এটা ভেঙে তছনছ করে দিয়েছে, সে ব্যাপারে তার কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। যাই হোক, এই যে একজন আইনের অধ্যাপক, যিনি আমি শুনেছি যে তিনি সাংবিধানিক আইনেও নাকি ক্লাস নেন, মানবাধিকার আইন নিয়ে সবক তো দেনই, তাদের যখন মুখ দিয়ে এই ধরনের দায় মুক্তির পক্ষে, আইন বানানির পক্ষে কথা আসে এবং বিদেশেও নাকি এরকম আছে, সংবিধান নাকি এটা বলায়, তাহলে সহজেই বোঝা যায় যে সেই দেশের সাংবিধানিক আইন পড়ানোর মান কতটা নিম্ন স্তরে নেমে গেছে। আইনের একজন একাডেমিক বা তার সদস্য হিসেবে আমি এই দায়টা নিতে পারি না। প্রবাবলি দিস ইজ অলসো এ স্যাগা টু দি স্ট্যান্ডিং অব দি ল ফ্যাকাল্টি অফ ঢাকা ইউনিভার্সিটি, যে তারা তাদের ঐতিহ্যে এই ধরনের বক্তব্যের কলঙ্ক গ্রহণ করবেন কিনা। আমি আর একটা কথা বলি, যে বাংলাদেশের ইতিহাসে এই যে ইনডেমনিটি বা দায় মুক্তি বা অপরাধীদেরকে পাইয়ে দেবার যে সংস্কৃতি খন্দকার মোশতাক চালু করেছিল, এই খন্দকার মোশতাকের বাড়িও কুমিল্লা, আর এই ভদ্রলোকের বাড়িও কুমিল্লা। সুতরাং কুমিল্লার যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যে আরো একটা কলঙ্কের পালক যুক্ত হলো, যদি হয় মানে তারা করছেনই এটা, এই দায় মুক্তির আইন। সুতরাং এটা সর্বৈবভাবে পরিত্যাজ্য এবং অগ্রহণযোগ্য। কথা হচ্ছে যে জুলাই অগাস্টের যে আন্দোলন, সেই আন্দোলন বহুমাত্রিক। সেখানে যে মানবাধিকার সহিংসতামূলক ঘটনা ঘটেছে, যে ব্যাপক প্রাণহানি ঘটেছে, তার যে যোগ্য ইনভেস্টিগেশন, তার যে গ্রহণযোগ্য স্বচ্ছ সুষ্ঠু যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনটি অনুষ্ঠিত হয়নি। শুধুমাত্র একরোখা একপাক্ষিক একটা ইনভেস্টিগেশন হয়ে রাষ্ট্র তার দায় সেরেছে। রাষ্ট্রের দায়িত্ব রয়েছে যে বহুপাক্ষিকভাবে স্টেট এবং নন স্টেট অ্যাক্টরস এবং ডিপ স্টেট অ্যাক্টরস, যত রকমের প্রভাবক আছে, সকল পক্ষের দায় দায়িত্ব নিরূপণ করা। তো যখনই আপনি দায় মুক্তির কথা বলবেন, দ্য স্টেট ইজ ডিনাইং ইটস ইনহেরেন্ট রেসপন্সিবিলিটি অফ ইনভেস্টিগেটিং এনি হিউম্যান রাইটস ভায়োলেশনস। সুতরাং এটা রাষ্ট্রের দায়িত্ব থেকে চরমভাবে এক ধরনের বিচ্যুতি এই দায় মুক্তি আইন। এখন লক্ষ্য করেন যে ৭৩ সালে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে তাদেরকে আইনিভাবে হেনস্থা করা যাবে না মর্মে জাস্টিস আবু সাইদ চৌধুরী তার মাধ্যমে একটা অর্ডিন্যান্স, তখন তো অর্ডিন্যান্স ছিল না, ফেব্রুয়ারি মাসের ঘটনা, কেননা আমাদের নির্বাচন হয়েছে ৭৩-এর মার্চে, পার্লামেন্ট গঠিত হয়েছে, তার আগ পর্যন্ত বাড়ি ভাই আপনার যত আইন বানানো হবে তার নাম অর্ডার। সুতরাং এটা ৭৩ সালের অর্ডার, মুক্তিযোদ্ধাদেরকে অব্যাহতি দেওয়া আছে। সেইটার সাথে এই আইনের অধ্যাপক আনফরচুনেটলি এই ২৪ সালের এই জুলাই যোদ্ধাদের এই সহিংসমূলক কর্মকাণ্ডকে তুলনা করেছেন। এবং বারে বারেই আমরা যে অভিযোগ করছি যে ৭১-এর সাথে ২৪-এর যে অসুস্থ তুলনা, এই তুলনাটাকে আনুষ্ঠানিকতা দিতে চাইছেন এর মাধ্যমে, আরো বেশি মাত্রায় উস্কে দিচ্ছেন এই তুলনার মাধ্যমে। এই তুলনা নতুন না। এই তুলনা ২০০৩ সালেও যখন অপারেশন ক্লিন হার্ট অ্যাক্টের যে ইম্পিউনিটি জয়েন্ট ড্রাইভ, যৌথ যে অভিযান হয়েছিল, তাকে ইনডেমনিটি দিয়ে তৎকালীন ৪ দলীয় জোট সরকার, আর এরা হচ্ছে এই ৪ দলীয় জোট সরকারের সিস্টার কনসার্ন, একই রকম ধারা, তারা এই একই ভাবে ভাবতে অভ্যস্ত, মানবাধিকার লঙ্ঘনের ধারায় এরা তথাস্তু। তো ওই ২০০৩ সালে ওই তুলনাটা এসেছিল, ঠিক আছে? এই তুলনাটার কথা আমি আগে বলিনি। সেটা হলো
এই তুলনা যখন এটা রিট হলো, জেডাই খান পান্না ভার্সেস বাংলাদেশ, এই আইনজীবী জেডাই খান পান্না তিনি রিট করেছিলেন যে বিএনপি সরকার বা 4 দলীয় জোট সরকার, ঠিক আছে, যে কেন অব্যাহতি দিল এই জয়েন্ট ড্রাইভ ফোর্সেস, কারণ 55 জন লোক নিহত হয়েছে তাদের হাতে। তখন এটা রিট হলে এই রিটে শুনানি অনুষ্ঠিত হয় এবং একটা রায় হয়। জাজ কে কে ছিলেন জানেন? জাজ ছিলেন এই যে বর্তমান গুম কমিশনের যিনি প্রধান, জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, জাস্টিস আশরাফুল কামাল, যার মতামতে ভীত হয়ে বর্তমানে চিফ জাস্টিস মানে আউটগোয়িং চিফ জাস্টিস তাকে কোনো বেঞ্চ দেয় নাই, ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট জাজেস, এবং আরো একজন জাজ জাস্টিস বদরুল হায়দার চৌধুরীর কন্যা জাস্টিস নাইমা হায়দা। এই 3 জন জাজ ছিলেন ওই মামলার বিচারক। 2016 সালে রায়টি হয়েছে। তখন রাষ্ট্রপক্ষ যুক্তি দিচ্ছে যে এইটা তো 46 নম্বর অনুচ্ছেদের অনুসারে আমরা এদেরকে অব্যাহতি দিতে পারি, ঠিক আছে, এবং যেহেতু মুক্তিযোদ্ধাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল 73-এ, অতএব 2003 সালেও নাকি এই জয়েন্ট ড্রাইভ ফোর্সেস এর সদস্যদেরকে মুক্তি দিতে পারে। তখন এই জেডাই খান পান্নার পক্ষে আদালতে লড়েছিলেন শাহদিন মালিক। স্বাধীন মালিক কি বলেছিলেন আমি আপনাকে এবং দর্শকদেরকে শোনাচ্ছি। স্বাধীন মালিক বলছেন এই তুলনা প্রসূত, এই যে অসুস্থ তুলনা, বলছেন যে 73-এ লক্ষ্য করেন একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে, অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে রাষ্ট্রের কর্মে নিযুক্ত ব্যক্তিবর্গ বা কোনো একটা অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, সমুন্নত করবার জন্য যে সকল ব্যক্তিবর্গ আছে তাদেরকে অব্যাহতি দেওয়া আছে, এটা সংবিধানে লেখা আছে। তাহলে সংবিধান আগে থেকেই ধরে নিয়েছিল যে ভিন রাষ্ট্রের প্রেক্ষিতে এরা এই কাজগুলো করেছেন, অতএব তাদের বিপক্ষে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। সো দি কনস্টিটিউশন ইটসেলফ গ্যারান্টিড দি ইনডেমনিটি টুয়ার্ডস দেম। সেটার সঙ্গে তুলনা করছে আপনার এই 2003 সালের জয়েন্ট ড্রাইভ, যেটা আর্গুয়েবলি ফান্ডামেন্টালি রং অ্যান্ড অ্যান্টিথিসিস টু হিউম্যান রাইটস। সেইখানে শাহদিন মালিক বলছেন যে ইয়োর এক্সেলেন্সি, এই 2003 সালের আইনটি সেই অর্থে 2024-এও যদি হয় একই যুক্তি প্রয়োগ হবে বাড়িতে। বলছে যে ইট ইজ ফান্ডামেন্টালি, প্রসপেক্টিভলি অ্যান্ড নোশনালি ডিফারেন্ট। মৌলিকভাবে, ভবিষ্যভাবে, মানে 2003-এ বসে যখন আপনি ভবিষ্যৎ বলছেন তার মানে 24-কে এটা ইনক্লুড করে, ভবিষ্যভাবে এবং নোশনালি, তাত্ত্বিকভাবে এটা সম্পূর্ণভাবে আলাদা। তার মানে 73 সালে মুক্তিযোদ্ধাদেরকে অব্যাহতি দিয়ে যে দায় মুক্তি দেওয়া হয়েছে তার সঙ্গে 2003-এর তুলনা বা 2024-এর তুলনা ফান্ডামেন্টালি, পার্সপেক্টিভলি এবং নোশনালি অগ্রহণযোগ্য। দ্বিতীয়ত তিনি বলছেন যে 2003 সালের জয়েন্ট ড্রাইভ আইন সেই অর্থে এই 24 সালের দায় মুক্তি আইন একই যুক্তি প্রযোজ্য হবে। বলছে ইনহেরেন্টলি and conceptually does not stand by any yardstick. কোনো মানদণ্ডেই 2003 সালের আইন সহজাতভাবে এবং ধারণাগতভাবে টেকে না। এখন ভাবেন যে স্বাধীন মালিককে কেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান করেও পরে বাদ দেওয়া হয়েছিল। ইট ইজ বিকজ অফ অল দিস স্ট্যান্ড অফ স্বাধীন মালিক। উনি আরেকটা কথা বলেছিলেন যে 72 সংবিধানকে বাদ দিয়ে কিছু করা যাবে না। ট্রু, ট্রু। এবং এখন আমি দর্শকদেরকে 46 নম্বর অনুচ্ছেদ পড়ে শোনাচ্ছি। 46-এ কি বলা আছে? বলছে যে নটউইথস্ট্যান্ডিং এনিথিং, আমি একটু পরে ব্যাখ্যা করে বলছি, ইন দ্য ফরগোয়িং প্রভিশনস অফ দিস পার্ট পার্লামেন্ট মে বাই ল। এখন কোন পার্লামেন্ট আছে বাড়ি ভাই? আসিফ নজরুলের পার্লামেন্ট, জাহাঙ্গীর আলম চৌধুরীর পার্লামেন্ট, ডক্টর ইউনুসের পার্লামেন্ট? বলছে পার্লামেন্ট মে বাই ল মেক প্রভিশন ফর ইনডেমনিফাইং এনি পারসন ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক। তো এই জুলাই যোদ্ধারা রিপাবলিকের কোন সার্ভিসে আছে? তাহলে সার্ভিস অফ দ্য রিপাবলিক, প্রজাতন্ত্রের কর্মচারী, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য আমলা বা যারা রাষ্ট্রের প্রয়োজনে ভূমিকা রেখেছেন, ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক। তারপরে বলছে যে অর ইন এনি আদার পারসন
অন্য যে কোনো ব্যক্তিকে পারবে যদি সেই ব্যক্তিরা এক ইন রেসপেক্ট অফ এনি অ্যাক্ট ডান বাই হিম ইন কানেকশন উইথ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল, জাতীয় মুক্তি সংগ্রামের সাথে সংশ্লিষ্ট কোনো কাজে যদি জড়িত থাকে। তাহলে কোথায় জাতীয় মুক্তি সংগ্রাম আর কোথায় হচ্ছে লাল বিপ্লব, কোথায় হচ্ছে আপনার এই ষড়যন্ত্র প্রসূত লাল বিপ্লব, যারা আগে থেকেই ধারণা করে নিয়েছিল যে যদি কিছু না হয় তাহলে কি করব, সশস্ত্র তারা নাকি বিপ্লব করবে বাংলাদেশের বিপক্ষে। এবং বাই নাও ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার কিভাবে বাংলাদেশকে তারা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বলছে যে ইন দ্য মেনটেনেন্স অর রেস্টোরেশন অফ অর্ডার ইন এরিয়া অফ বাংলাদেশ, যে কোনো বাংলাদেশের যে কোনো ওই মুক্তিযুদ্ধের সময়। তাহলে 46 নম্বর অনুচ্ছেদটা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কালীন আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারি কাজে নিযুক্ত কোনো ব্যক্তিকে দায় মুক্তি দেওয়ার আইন। এই আইন, এই ধারা, এই অনুচ্ছেদকে ব্যবহার করে বর্তমানে কোনো আইন প্রয়োগ করা যাবে না। আসিফ নজরুল কি বললেন? এটা আইনের ছাত্র যারা শুনছেন প্লিজ আপনারা এটা এই 46 নম্বর অনুচ্ছেদটি পড়ে রাখেন। এখন এই সংবিধানেরই আমি আরেকটা অনুচ্ছেদ পড়ে শোনাচ্ছি। এই 46টা পড়তে হবে হচ্ছে, এই 46 নম্বর অনুচ্ছেদ পড়েছে হচ্ছে সংবিধানের 3য় ভাগে, যেখানে মৌলিক মানবাধিকারের ব্যাপার জড়িত আছে। এটা হচ্ছে 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। সেই অনুচ্ছেদের 26 নম্বরে আমাদের সংবিধান বেত্তারা লিখে রেখেছেন যে দ্য স্টেট shall not make any law inconsistent with any provisions of this part. এই পার্ট মানে যার মধ্যে 46 পড়ে, এই পার্ট মানে যেখানে বলা আছে যে রাইট টু লাইফ, লিবার্টি, প্রপার্টি, বডি, রেপুটেশন, সবকিছু বলা আছে যে আমার আইনের আশ্রয় পাওয়া অধিকার। সুতরাং আপনি যে কোনো মানুষকে মেরে ফেলেন, সেটা আইন শৃঙ্খলা বাহিনী জুলাই যোদ্ধাদেরকে মেরে থাকুক বা জুলাই যোদ্ধারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মেরে থাকুক, যে কোনো ব্যক্তির, সংক্ষুব্ধ ব্যক্তির আদালতে যাবার এখতিয়ার হচ্ছে ইউনিভার্সালি রেকগনাইজড রাইট টু অ্যাক্সেস টু জাস্টিস, আর্টিকেল 35, আর্টিকেল 31 আইনের আশ্রয়, আর্টিকেল 27 ইকুয়ালিটি বিফোর ল। সেখানে আপনি দায় মুক্তি দিতে পারবেন না, সেটা সংবিধানেই লেখা আছে। 46 পড়লে হবে না, আপনাকে 26 পড়তে হবে। সংবিধানের অধ্যাপক, মানবাধিকারের অধ্যাপক, কি পড়তে হবে? সেখানে কি লেখা আছে দেখেন বাড়ি ভাই। বলছে দ্য স্টেট shall not make any law inconsistent with the provisions of this part, and any law so made shall be to the extent of inconsistency be void. যতদূর পর্যন্ত এটা ইনকনসিস্টেন্ট ততদূর পর্যন্ত এটা বাতিল হবে। তার মানে দায় মুক্তি দিয়ে যে আইনই প্রয়োগ করুক না কেন আসিফ নজরুলের সরকার, সেই আইনটি যদি চ্যালেঞ্জ হয় তাহলে সংবিধানের 7-এর 2, 26-এর 2 এবং 46-এর রিজিড ব্যাখ্যার মাধ্যমে এবং 2003 সালে যেটা ডিসিশন হয়েছে 2016 সালে জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, জাস্টিস আশরাফুল কামাল এবং নাইমা হায়দারের যে রায়, জেডাই খান পান্না মামলায়, সেই মামলার রায় অনুসারে এটা অবৈধ। সুতরাং এই আইন অবশ্যই যে কোনো মানবাধিকার মানদণ্ডে অগ্রহণযোগ্য। এবারে আসি যে আসিফ নজরুল বলছে যে অন্যান্য দেশেও নাকি এই আইন আছে। কিছুদিন আগে অনেকটা গোপনেই চিফ জাস্টিসের সাথে, মানে এই যে জাস্টিস রেফাত আহমেদের সাথে, তারা সাউথ আফ্রিকা বেড়ায় এসছে। আপনি প্রথমেই লক্ষ্য করেন এক্সিকিউটিভ বডির একজন মন্ত্রী, তিনি কিন্তু জুডিশিয়াল বডির প্রধানের সাথে সফরে যেতে পারেন না। পারেন কি? আপনার কি মনে হয়? হোয়াট ডাজ ইওর কমন সেন্স সে? যে এক্সিকিউটিভ মানে সরকারের একজন আইনমন্ত্রী, তিনি চিফ জাস্টিসের সফর সঙ্গী হতে পারেন না, বিকজ এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। সেই কাজটি তারা অবলীলায় করে যান এবং সেখানে কি শিখতে গেছে? শিখতে গেছে হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। হয়রাজ সেখান থেকে শিখে এসে মিথ্যাভাবে বাংলাদেশের মানবাধিকারের স্ট্যান্ডের বিপক্ষে স্ট্যান্ড নিয়েছেন প্রফেসর আসিফ নজরুল। সাউথ আফ্রিকার বিখ্যাত মামলা আছে, হ্যাঁ, অনেক মামলা আছে। জাস্টিস ইব্রাহিম, জাস্টিস ইয়াকুব, জাস্টিস মাহমেদ, তাদের দেওয়া রায় আছে এবং তারা বলেছেন যে আপনি
রাষ্ট্র ওই অ্যাপার্থেড, ওখানে যে বর্ণবাদ, তারা মাপ করেছে কি জন্য জানেন? মাপ করে নাই ঠিক, অনেক শর্ত সাপেক্ষে। যে আপনি স্বীকার করবেন এসে যে আপনি কি কি অপরাধ করেছেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। তো আপনি ইন্ডেমনিটি ব্লাঙ্ক চেক দিয়ে দিতে পারবেন না। সাউথ আফ্রিকাতে বলা আছে ব্লাঙ্ক চেক, নো ব্লাঙ্ক চেক, ইউ নিড টু কাম টু দি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, ডেসমন্ড টুটু। দেন আপনি রাষ্ট্র বিবেচনা করে দেখবে যে আপনার এই কাজকে আমরা অব্যাহতি দিতে পারবো কি পারবো না। সেটাই হচ্ছে মানবাধিকারের মানদণ্ড। অথচ সে বাংলাদেশে এসে কি বলতেছে এগুলা। আমি অস্ট্রেলিয়ার উদাহরণ দিতে পারবো। অস্ট্রেলিয়ার কোর্ট কি বলেছে, অত দূর আর না যায়, শ্রোতারা বিরক্ত হবে। ভারতের কোর্ট কি বলেছে, ইংল্যান্ডের কোর্ট কি বলেছে। আনইকুইভোকালি দি কমন ল জাজেস, আমরা কমন ল বলি হচ্ছে ইংল্যান্ডের আওতাধীন লিগ্যাল সিস্টেমের যে যারা মুরিদ, যারা অনুসরণ করে, তারা, সেই সকল দেশের জাজরা এক একজন এক এক রকমের কথা বলেছেন। এবং সেখানে ফান্ডামেন্টালি, আমি জাস্ট একটা জায়গা থেকে পড়ে শোনাচ্ছি, বলছে যে আমি কোন মামলাটা পড়বো, ইংল্যান্ডেরটাই পড়ি। পিনোশে মামলায় আদালত বলছেন যে if the torture connected covered by indemnity includes torture, crimes against humanity or crimes, courts and human rights bodies treat immunity claims as exceptionally weak because the underlying norms are non-derogable. আপনার এখান থেকে আপনি পার পাবেন না। মৌলিক মানবাধিকার নন ডেরোগেবল রাইট, যার কোনো ছাড় হয় না। আপনি মাফ করার কে? আপনাদের জুলাই যোদ্ধারা বলছে যে রাষ্ট্রপতির মাফ করে দেওয়ার ক্ষমতা নাকি যারা মামলা করেছে সেই পরিবারের অনুমতি নেবে। তা আপনি রাষ্ট্র, আপনার দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেট করা যে কে কতটুকুন দায়ী, কার কতটুকুন দায় রয়েছে ঘটনায়। সেটা না করে আপনি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন। কি ব্ল্যাঙ্ক চেক? যে 8 তারিখ পর্যন্ত সমস্ত হত্যাকাণ্ড বৈধ। such a dangerous proposition. It's a shame to our constitutional understanding, and that questions the very standard of our legal education. কেন হিউম্যান রাইটস অর্গানাইজেশনস গুলো, আইন সালিশ কেন্দ্র, অধিকার, ব্লাস্ট, why on earth they accept this Facebook এলান মেসেজেস? আনফরচুনেট যে ফেসবুকে তারা এই ধরনের এলানগুলো দিচ্ছে এবং সমাজে এটাকে এক ধরনের কি বলে হিরোইজম, এক ধরনের পপুলিজম কালচার তারা নারিশ করছেন, চেরিশ করছেন। বিং সিটেড অন দ্য চেয়ার অফ এ ল অ্যাডভাইজার, তারা ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল ল ইস্যুতে এ ধরনের কোনো স্ট্যাটাস দিতে পারেন না। আমি দেখছি যে ফেসবুক স্ট্যাটাসকে তারা নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে গেছেন। এবং ভারতের সাথেও ক্রিকেট খেলা নিয়েও যে সাম্প্রতিক ব্যাপার, সেখানেও তারা ফেসবুককে ব্যবহার করছেন। এই ধরনের একটা দুর্ভাগ্যজনক পপুলিজম ক্রিয়েট করে, অনুভূতিকে ব্যবহার করে তারা তাদের ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চাইছেন এবং তাদের ডুবন্ত জনপ্রিয়তাকে কোন রকম তীর তীর করে ধরে রাখতে চাইছেন। দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল। এখন আপনাকে আমি 1975 সালের এই ইন্ডেমনিটি ব্যাপারটা তার একটু নিয়ে যাচ্ছি। এই 75 সালের বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরে, হত্যার পরে মুশতাক 20 তারিখে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছে 15 তারিখের ভোর থেকে ব্যাকডেট দিয়ে। বলছে যে আমি আল্লাহর নামে ক্ষমতা নিছি এবং আল্লাহর নামে এদেরকে আমি অব্যাহতি দিলাম। এবং যারা সার্টিফিকেট পাইছে, সনদ আছে না, এরা খুব সনদ, সার্টিফিকেট পাইছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না এবং আদালতে প্রশ্ন তোলা যাবে না। এটা হলো 20 তারিখ। এই 20 তারিখের পরে এইটাকে আপনার জেনারেল জিয়াকে সে সেনাবাহিনীর প্রধান বানিয়েছে 24 তারিখ, আর 4 দিন পরে, মানে বঙ্গবন্ধুকে হত্যার 9 দিন পরে।
যে সেনাবাহিনীর প্রধান হবার জন্য স্বাধীনতার পর থেকেই জিয়া মুখিয়েছিল। এবং আপনি মহিউদ্দিন আহমেদের বই পড়েন, সেখানে দেখা যায় যে জিয়া নাখোশ ছিল। কেম শফিউল্লাহকে কেন তাকে বাদ দিয়ে সেনাবাহিনী প্রধান করা হয়েছে। তার 1 মাস পরে 26 সেপ্টেম্বর 1975 এই ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছে। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি এই জিনিসটা মাথায় আসছে হচ্ছে 1 2 3 4 5 6 7 7জন ব্যক্তির মাথা থেকে। এটা দর্শকরা পড়তে পারবেন হচ্ছে নিঝুম মজুমদার একটা গবেষণামূলক বই লিখেছেন ইনডেমনিটি অর্ডিন্যান্সের উপরে। নামটা শুনে অত অখুশি হয়েন না, পড়ালেখা করেন ভাই। মুশতাকের মন নামে একটা বই লিখেছে নিঝুম ভাই, আর একটা হচ্ছে আপনার এই অর্ডিন্যান্স নিয়ে। এই অর্ডিন্যান্স নিয়ে আমাদের দেশের আইনের প্রফেসররা খুব একটা পড়াশোনা করে না। আমার কাছে মাঝে মাঝে বাড়ি ভাই খুব মনে হয় যে গত 1.5 বছরে সংবিধানের আইনের ক্লাসে কি পড়ালো, আমাদের ছাত্ররা কি শিখলো? কারণ বাংলাদেশে তো গত 1.5 বছরে সংবিধান নাই। There is no constitution in last 1.5 year in Bangladesh. So আমার প্রশ্ন এই আইন উপদেষ্টার কাছে, প্লাস অন্যান্য শিক্ষক মন্ডলী যারা আপনারা আমার কথা শুনছেন, what have you taught in your constitutional law class? Tell me. এবং আপনারা কি 72 সালের সংবিধানের 4টা পিলার পড়াতে পেরেছেন? স্বাধীনতার ঘোষণাপত্র পড়াতে পেরেছেন? পারেননি। আর এই ইনডেমনিটি অর্ডিন্যান্সের মামলা পড়াতে পেরেছেন? পারেননি। যদি না পারেন তাহলে সাংবিধানিক আইন কিভাবে পড়াচ্ছেন? এই ইনডেমনিটি মাথা থেকে এসছে হচ্ছে মুশতাক, জিয়া। জিয়া কেন? জিয়া হচ্ছে আপনার এই ইনডেমনিটি অর্ডিন্যান্সকে 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধানের শিডিউলে অন্তর্ভুক্ত করে এটাকে রক্ষা কবচ দিয়েছে। তাহলে একজন অর্ডিন্যান্স জারি করেছে, আর একজন এটাকে সংবিধানের অংশ করেছে। আপনি আমাকে বলেন যে খুনের বিচার চাওয়া যাবে না, এটা কি কখনো সংবিধানের অংশ হতে পারে? যদি না হয় তাহলে বিএনপি কোন সাংবিধানিকতার কথা বলে, কোন আইনে শাসনের কথা বলে? এবং জেনারেল জিয়া সেই 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে তার অংশ করেছিলেন। এর পার্ট হচ্ছে তাহেরউদ্দিন ঠাকুর, শাহ আজিজুর রহমান, মাহবুবুল আলম চাষী, বিচারপতি আব্দুল কুদ্দুস এবং শাহ মোয়াজ্জেম হোসেন। এই কয়জন, এদের মাথা থেকে এই অর্ডিন্যান্স, ইনডেমনিটি অর্ডিন্যান্স এসেছিল। এই ইনডেমনিটি অর্ডিন্যান্স তারা এটারও দোহাই দিচ্ছে না, এটার দোহাই দিয়েছে কোনটা? 73 সালের মুক্তিযোদ্ধাদেরকে অর্ডিন্যান্সের মানে অব্যাহতি। চিন্তা করেন কতটা অসুস্থ, কতটা বিকৃত মস্তিষ্ক এবং কতটা মুক্তিযুদ্ধকে অবমাননা করার মানুষ থাকলে এ ধরনের রেফারেন্স তারা দিতে পারে। এবং জেনারেল জিয়া মুশতাককে কি বলেছিল জানেন নাকি? অর্ডিন্যান্স জারি করবার পরে বলেছিল যে স্যার, কম বলে কোনো ফুটা রাখেন নাই। অর্ডিন্যান্স, ইনডেমনিটি অর্ডিন্যান্সকে বলতেছে জেনারেল জিয়া, মুশতাককে বলছে স্যার কম বলে কোনো ফুটা রাখেন নাই। অর্থাৎ নিশ্ছিদ্র মানে হলো ওই আপনার রশিদ ডালিম যে খুনিদেরকে যে পাঠিয়ে দিয়েছিল প্লেনে করে, এবং জিয়া এদেরকে দূতাবাসে চাকরি দিয়েছিল, এবং পরবর্তীকালে কিন্তু এরা সার্টিফিকেট নেয় নাই। কারণ তখন দেখাবে যে সার্টিফিকেট নিই নাই যেহেতু, অতএব আমি খুনে জড়িত না। চালাকিটা বুঝতে পারছেন? উপরে লিখবে যে যারা যারা সনদধারী তারা ইনডেমনিফাইড। এখানেও তাই, সার্টিফিকেট দেবে, হাসনাত, সার্জিস এদেরকে সার্টিফিকেট দেবে, কিন্তু এরা সার্টিফিকেট হারায় ফেলবে ভবিষ্যতে বা নেবে না। তখন আদালতে গিয়ে বলবে যে আমার কাছে তো সার্টিফিকেট নাই, অতএব আমি জুলাই আন্দোলনের কোনো সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত না। বলাই বাহুল্য যে এগুলো আইনের দৃষ্টিতে কখনোই ধোপে টিকবে না যদি একজন যাজক মুক্তিযুদ্ধ মনস্ক হয়, একজন যাজক আইন এবং সংবিধানকে মানতে পারে। এখনই আপনার স্বাধীনভাবে রিট করতে দিক না, এটা ধোপে টিকবে না। এখন আসি তাহেরউদ্দিন ঠাকুর মুশতাককে কি বলেছিল? মুশতাককে বলেছিল যে স্যার এটা কি মুজিবের চল্লিশা?
কতটা অসুস্থ, বিকৃত মনস্ক হলে, কারণ হলো 26শে সেপ্টেম্বর হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 40 দিন পরের ঘটনা। এই জন্য তারা টিটকারি দিয়ে বলছে যে এটা নাকি মুজিবের 40। এই অর্ডিন্যান্স দীর্ঘ 21 বছর জেনারেল জিয়া এরশাদ সংবিধানের পার্ট করে রেখেছিল, খালেদা জিয়া সংবিধানের পার্ট করে রেখেছিল। দে হ্যাভেন্ট বদার টু রিপিল ইট। 96 সালে এসে বঙ্গবন্ধু কন্যা বাবার হত্যার বিচার চাইবে, তার জন্য আগে এই আইনটা বাতিল করে নিতে হবে, তারপরে আপনি থানায় যেতে পারবেন। নতুন প্রজন্মের আইন পড়া ছেলেমেয়েরা শোনো, why don't you bother to read the history, the antecedents of Bangladesh's constitutional development? কেন রে ভাই, এটা বাদ যাবে কেন? পরে শেখ হাসিনা ক্ষমতায়, মানে এই বাতিলের যেদিন পার্লামেন্টে বিলটা ওঠে, সেই দিন বিএনপি পার্লামেন্টের হাজির হয় নাই, জামাত পার্লামেন্টে যায় নাই, উল্টো হরতাল ডেকেছে এই ইনডেমনিটিকে সাপোর্ট করবার জন্য। এই জন্য 2003 সালের জয়েন্ট ড্রাইভের ইনডেমনিটি আর 24-এর ইনডেমনিটি তাদের সাপোর্টে হচ্ছে। অবাক হওয়ার কিছু না, বিকজ দে চেরিশ and nourish a culture of indemnity, impunity, which is unknown to any human rights jurisprudence. এবং সেই রিটে কি হলো, সেই রিটটার কথা একটু বলি দর্শকদের জন্য। সেটা হলো শেখ হাসিনা ক্ষমতায় হাইকোর্টে যে রিট হচ্ছে যে ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করা নাকি অসাংবিধানিক। আইনের শাসনের কথা বলেন, বাংলাদেশের মানুষের এই একটা কারণে হলেও শেখ হাসিনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজনীয় করে রাখা উচিত, যে বাবার হত্যার বিচার ক্ষমতা পেয়ে ফায়ারিং স্কোয়াডে দিয়ে হত্যা করে নাই, আগে পার্লামেন্টের মাধ্যমে বাতিল করে হাইকোর্টে রিট হচ্ছে খুনিরা শাহরিয়ার রশিদ এবং ফারুক রহমান রিট করেছে 97 সালে। সেই রিটে গিয়ে তার আইনজীবীরা যুক্তি দিচ্ছে কি জানেন, যে যেহেতু এটা সংবিধানের অংশ, তাই নর্মাল মেজরিটিতে এই আইন নাকি বাদ দেওয়া যাবে না, এটা 2/3 মেজরিটি লাগবে। তারা জানে যে আওয়ামী লীগের 2/3 মেজরিটি নাই 96 পার্লামেন্টে। কেমন? তখন জাস্টিস এটিএম আফজাল, এই রায়টা এটিএম আফজাল বলছেন যে there is no magic in the phrase ordinance. এটা মুশতাক যে জারি করলো, হু ইজ মুশতাক? মুশতাকের কি প্রেসিডেন্ট হবার কথা? মুশতাক কি ভাইস প্রেসিডেন্ট ছিল? যদি না থেকে থাকে, মুশতাক ইজ নট এ লিগাল প্রেসিডেন্ট। তার তো 93 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অর্ডিন্যান্স জারি করার ক্ষমতাই নেই। অতএব দিস ইজ নট এ ল এট অল। যেহেতু ল নয়, এটা সংবিধানের পার্ট, আইন তো আইন, মানে সংবিধানের পার্ট তো পার্ট, আইন হওয়ারই প্রশ্ন ওঠে না। সুতরাং এটা নর্মাল মেজরিটিতে এটা বাতিল করে দেওয়া ঠিক আছে। দিস ওয়াজ দি অবজারভেশন। তাহলে এই আইন অনুসারেও আমরা জানলাম যে ইনডেমনিটি আইনের এই বাংলাদেশের সাংবিধানিক বাতাবরণে কোনো স্থান নাই। 75 সালেরটারও ছিল না, 2003 সালেরটাও ছিল না, এবং 2024 সালেও যদি দেওয়া হয় সেটা হবে রাষ্ট্রের যে নন ডেরোগেবল ডিউটি রয়েছে, মানবাধিকার ডিউটি রয়েছে, সেই ডিউটির পরিপন্থী, সংবিধানের পরিপন্থী, এবং আন্তর্জাতিক মানবাধিকার যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের পরিপন্থী। কেননা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948, 1966 সালের আইসিসিপিআর, আইসিইএসসিআর, টর্চার কনভেনশন এবং যত কনভেনশন হিউম্যান রাইটসে আছে বাংলাদেশ যেখানে স্বাক্ষর করেছে বা করে নাই, তার যে কোনো স্ট্যান্ডার্ডে এই ইম্পিউনিটি ল আনএক্সেপ্টেবল এবং সর্বৈবভাবে অগ্রহণযোগ্য। সুতরাং একজন আইন উপদেষ্টা যখন বলবেন, একজন আইনের অধ্যাপক যখন বলবেন, সেটা আমাদের সংবিধানের জন্য এটা একটা কলঙ্কের তিলক, এবং আমাদের
আইন কমিউনিটির জন্য আরো এটা অগ্রহণযোগ্য একটা প্রপোজিশন। আগের ইন্ডেমনিটি বাতিল করতে 21টা বছর লেগেছে। এটার পরিণতি কি হলো? এটা 21 বছরও লাগবে না। আজকে 10ই জানুয়ারি শালপ্রাংশু বজ্রমানব শেখ মুজিব বঙ্গবন্ধু মিয়ানওয়ালির যে জিন্দানখানা জিঞ্জির থেকে মুক্তি পেয়ে এই স্বদেশে এসেছিলেন। জাতির জনকের প্রতিটা স্টেপ বাংলাদেশ রাষ্ট্রের সাংবিধানিক আইনের যে সৌন্দর্য এবং আন্তর্জাতিক আইনের যে সৌন্দর্য তাতে ভরপুর, সেটা উপলব্ধি করতে আমাদের দেশের মানুষজন খুব বেশি সময় নেবে না। আপনি আজকেই সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করুন, তারা আজকে বুঝতে পারছে যে তারা কি ফেলে কি সেজে কি নিয়ে ভিখারি সেজেছে। সেদিন ভুট্টো বঙ্গবন্ধুর কাছ থেকে দস্তখত নিয়ে নিতে চেয়েছিল যে কনফেডারেশন টাইপের কিছু একটা, বলছে যে না, আমার মানুষের মতামত ছাড়া I cannot agree to, I cannot concede to any document। 10 জানুয়ারি এসে তিনি এই কথা বলেছিলেন, এনাফ ইজ এনাফ, ভালো থাকো সুখে থাকো, কিন্তু আর না। এটা হলো ল অফ সেসেশন। বঙ্গবন্ধুর একটা সিদ্ধান্তে, আপনি গাফফার চৌধুরীর ইতিহাসের পলাশ রক্ত পলাশ বইয়েই আছে যে আপনার হেনরি ফেনার ব্রকওয়ে হাউস অব লর্ডস এর মানবতাবাদী রাজনীতিক, তিনি বলেছিলেন যে শেখ মুজিব ওয়াশিংটন বা মহাত্মা গান্ধী থেকে আলাদা, বাংলাদেশকে 2 বার স্বাধীন করেছেন শেখ মুজিব, তাই না? একটা হলো যে স্বাধীনতা উন্মুখ জাতিকে নেতৃত্ব দিয়ে, আর একটা হলো এই যে যে অ্যাগ্রি করলো না ভুট্টোর প্রস্তাবে এবং ভারতীয় যে বন্ধু সৈন্যবাহিনীকে খুব কম সময়ের মধ্যে স্বদেশে প্রত্যাবর্তন করানোর মাধ্যমে। এটা আনপ্যারালাল। This is not a footnote to international law. Rather, this is a very substantive contribution of a country like Bangladesh, third world country like Bangladesh, towards the provision of international law. এবং বঙ্গবন্ধু হচ্ছেন তার মহানায়ক। আপনি দেখেন এডওয়ার্ড হিথ কে সাক্ষাৎকারে বলতেছে যে আপনি স্বীকৃতি দেন আমার দেশটাকে, প্রথম সাক্ষাৎকার। হিথ বঙ্গবন্ধু আসার পরপরই আপনার নিক্সনকে চিঠি লিখেছিলেন, চিঠিটা আপনি ইন্টারনেটে পাবেন। স্বীকৃতি দেন বাংলাদেশকে এবং ভুট্টোকে রাজি করেন, তাই না? 4 ফেব্রুয়ারি বাংলাদেশকে 1 মাস পরেই ব্রিটেন স্বীকৃতি দিয়েছে। এটা ওই 10ই জানুয়ারিরই অর্জন। আবার আসার পথে ভিভি গিরি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ওই এয়ার লাউঞ্জেই বলছেন যে আপনি বাংলাদেশ থেকে ইয়োর এক্সেলেন্সি কবে সৈন্যটা প্রত্যাহার করবেন। তখন ইন্দিরা গান্ধী বলছেন যে 17 মার্চ। তখন বঙ্গবন্ধু বলছেন, এটা কাদের সিদ্দিকীর ফল অফ ঢাকা নামে একটা বই আছে, তার শেষে নির্ঘণ্ট হিসেবে যুক্ত করা আছে এই সাক্ষাৎকার, ইন্টারনেটেও পাওয়া যায় এখন। তো বলছেন যে ইয়োর এক্সেলেন্সি ওয়াই অন 17 মার্চ। তখন ইন্দিরা গান্ধী বলছেন যে বিকজ ইট ইজ ইয়োর বার্থডে। তো কে না জানে যে 17 মার্চ আপনার 72 বঙ্গবন্ধুর বার্থডের 1 সপ্তাহ আগে 12 মার্চ শেষ সৈন্যটি বাংলাদেশের থেকে ইন্ডিয়ার শেষ সৈন্যটি চলে যায়। তো আমি উদাহরণ টানছি এই কারণে, প্যারালাল টানছি এই কারণে যে আমাদের যে আইনি ঐতিহ্য, সেখানে সংবিধান এবং আন্তর্জাতিক আইনে দুটোভাবেই আমাদের বাংলাদেশ ভীষণভাবে প্রাসঙ্গিক এবং আমাদের কন্ট্রিবিউশনস ইমেন্স। কিন্তু এরা কি ধারা তৈরি করলো? এরা তৈরি করলো কালচার অফ ইম্পিউনিটি। এরশাদ তার শাসনামলকে বৈধ করে নিল, জিয়া তার শাসনামলকে বৈধ করে নিল, অপারেশন ক্লিন হার্ট বৈধ করে নিল, ঠিক আছে না? আপনি লক্ষ্য করেন যে এর প্রত্যেকটাই আদালতে টেকে নাই।
ফিফথ অ্যামেন্ডমেন্ট মামলায় জাস্টিস খায়রুল হক unequivocally has turned down the military governance of বাংলাদেশ। বলছেন যে সামরিক শাসকরা বাংলাদেশটাকে শাসন করেছে as if হালাকু খা, বাগদাদ নগরী যেভাবে ধ্বংস করেছে সেইভাবে, as if পাকিস্তানের সেনাবাহিনী, আপনার ওই জাস্টিস কায়ানি চিটগংয়ে যায়া বলছিল একবার যে পৃথিবীতে সেনাবাহিনীরা অন্য দেশ দখল করে আর পাকিস্তান সেনাবাহিনী নিজের দেশ দখল করে বসে আছে। তো আমাদের দেশের এই ঘটনাকে রেফার করে জাস্টিস খায়রুল হক লিখেছিলেন যে দে হ্যাভ কনকোয়ার্ড বাংলাদেশ। তো এদের মধ্যে এই কনকোয়ার সিনড্রোমটা আছে আমি লক্ষ্য করি। তারা ভাবে যে এইটা হচ্ছে বিপ্লব, এটা হচ্ছে স্বাধীনতা, এটা হচ্ছে সংবিধান, এটা হচ্ছে অধিকার। whereas তারা সংবিধানের দোহাই দিচ্ছে, বাট দে আর কমপ্লিটলি আর্গুইং ফর প্রোভাইডিং ইনডেমনিটি, ইম্পিউনিটি। আমার অধিকার তো আপনাকে দিইনি, আমি যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে আমি আদালতে যাব, আপনার দায়িত্ব হচ্ছে টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার, টু প্রসিকিউট ইট। তো আপনি যদি কোনো মন্ত্রী মিনিস্টার দায়ী থাকে, পাশাপাশি অন্য যে নন স্টেট অ্যাক্টর এই ধরনের লাল বিপ্লবে, রঙিন বিপ্লবে জড়িত থাকে, বাই নাও তো আপনাদের অজানা থাকার কথা নয়। Why don't you investigate? So why on earth you are relieving of your responsibility, of your obligation to investigate the fundamental human rights violations during the July Revolution? এটা করতে তো আপনাকে নিরপেক্ষ সরকার হিসেবে বাধা দেয় নাই কেউ। You are claiming that you are a neutral transitional government committed to human rights, committed to constitutional ethos, কিন্তু কোথায়? অদ্ভুত ব্যাপার যে সীমাহীন অপরূপ নীরবতা নেমে এসেছে আমাদের মানবাধিকার ওয়ালাদের কণ্ঠে। তাদের মুখে কোনো কথা আজকে নাই যে কিভাবে এভাবে তারা দিনের পর দিন সংবিধানের বাইরে গিয়ে কথা বলে যাচ্ছেন। এবং এই যে গণভোট নামের আর একটা অদ্ভুত কিসিমের ব্যাপার, সংবিধানের সমান্তরালে দাঁড়িয়ে মানুষের সাথে তারা বেইমানি করে মানুষের কাছে নিয়ে যাচ্ছেন 49টা প্রশ্ন হা দিয়ে এবং না অপশন না রেখে। দিস ইজ এ কোয়ার্সড, ফোর্সফুল ইন্টিমিডেশন কমিটেড টুয়ার্ডস দ্য পিপল। আপনি কোনো অপশন না রেখে এটাকে আমি নাম দিচ্ছি আপনার এনার্কি, নৈরাজ্য, ফোর্সফুল এনার্কি imposed upon the civil, upon the citizens of the country. এ ধরনের প্রহসন গ্রহণযোগ্য নয়। অনেক ধন্যবাদ অধ্যাপক মাসুম বিল্লাহ। চমৎকার ভাবে আমাদের দর্শকরা পরিস্থিতিটা জানলো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দর্শকদের জন্য আর কিছু যোগ করতে চান আসলে আপনি? না, আমি মূলত এই কথাটাই বলতে চাচ্ছি, এখানে দুটো জিনিস কাজ করছে ভাই। একটা হলো বিবেকের দংশন। আই ফিল সরি ফর দি লিগাল কমিউনিটি অফ বাংলাদেশ। বাংলাদেশে কি এমন কোনো মানবাধিকার আইনজীবী নাই যে তারা এই বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, পৃথক সচিবালয় করা হলো, কিন্তু জাজরা তো তাদের দাসত্ব বৃত্তি থেকে মুক্ত হলেন না। কোনো একটা জাজ তো সুমোটো করলো না। না, কোথায়? এভাবে সংবিধান সমারসল্টেড হচ্ছে, আপনারা কেন কথা বলছেন না? আর আমাদের নতুন প্রজন্মের শিক্ষকরা, আইনের শিক্ষকরা, অবশ্য আজকে দেখলাম আমার একজন কলিগকে চিটাগং ইউনিভার্সিটিতে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। তো হোয়াট টিচিংস ইউ আর অফারিং টু দি ফিউচার জেনারেশনস? এই বাংলাদেশ তো আমরা চাইনি। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? নো। আপনারা যে রাজনৈতিক দল করুন, আপনারা কেন রাজনৈতিক দল ব্যান করবেন? ওয়াই? কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক দলকে আপনি ব্যান করবেন? আপনার 2014, 18, 24-এর নির্বাচন
যদি বিএনপির অংশগ্রহণ ছাড়া অগ্রহণযোগ্য হয়, তাহলে 2026-এর নির্বাচন কেন আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য হবে? বাংলাদেশটাকে তো আপনারা সেইভাবে আবার সেই পর্যায়ে নিয়ে যাচ্ছেন। সো এই দায় মুক্তির আইন বা এই ধরনের একপেশে আইনি ব্যবস্থা, এটাকে আমি নাম দিয়েছি অটোক্র্যাটিক লিগালিজম। এটা ওই ভেনিজুয়েলারই একজন গবেষক, অ্যামহার্স্ট কলেজে পড়াই আপনার এই নিউ ইয়র্কে, সে এটা গবেষণা কইরা এই থিওরিটা আবিষ্কার করছে, অটোক্র্যাটিক লিগালিজম। এই অটোক্র্যাটিক লিগালিজম হচ্ছে অ্যাবিউজ, মিসইউজ, নন ইউজ অফ পাওয়ার। তাদের যখন খুশি মনে হচ্ছে একটা অর্ডিন্যান্স জারি করে দিচ্ছে। অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা তো আপনার নাই, অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা তো সীমাবদ্ধ। তো এই সীমাবদ্ধতা, এটা তো ইউনিভার্সাল এস্টাবলিশড প্রিন্সিপলস অফ ল। এভাবে হয়ে যাচ্ছে এবং আমাদের লিগ্যাল কমিউনিটি এটা চেয়ে চেয়ে দেখছে। এটা আমাকে আহত করে। সেহেতু বিবেকের দর্শন থেকে আপনার সঙ্গে কথাগুলো আমি বললাম, বিকজ লেট ইট বি কেপ্ট অন রেকর্ড, এটা থাকুক যে কিভাবে বেআইনিকে বা আইনহীনতাকে অটোক্র্যাটিক লিগালিজম দিয়ে আপনি পূর্ণ করতে চাচ্ছেন, যেটা এই বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাসুম বিল্লাহ, ভালো থাকবেন।